সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলার উপরে আজকে আরেকটি ক্লাস শুরু করছি। তোমাদের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করছি বোর্ডের দিকে। 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, দুটি করে অর্থ লিখো। এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে অর্থটা বড় যদি হয় চলবে, যদি অর্থটা একটা শব্দ দিয়ে হয় তবুও চলবে। কিন্তু যদি বলা হয় দুটি করে প্রতি শব্দ লেখো, সমার্থক শব্দ লেখো, তখন বড় উত্তরটা আমাদের চলে না। এই কথাটুকু মনে রাখতে হবে। সাবধান, তোমরা শিখেছ একটা শব্দ, সেটা হলো সতর্ক। এখন আর একটা শব্দ দিয়ে এখান থেকে সজাগ। হঠাৎ তোমাদের শেখা আছে একটা শব্দ, একাধিকও শেখা আছে, হয়তো মনে নাই। এটা হলো, এইটা তোমরা বেশি জানো, স্বরে চমক, কয়েকার আচমকা। আরও বলা ছিল সহসা হয়, দৈবাত হয়, আকস্মাত হয়, আচমকা। এখানে তোমাদের সহজ করে সহসা একটা শব্দ দেই, সহসা। স্বাধীন তোমাদের জানা আছে, স্বাধীন মানে বাধাহীন। স্বাধীন মানে বাধাহীন তোমাদের জানা আছে, বাধাহীন। অথবা মুক্ত, এটা তোমাদের জানা আছে, স্বাধীন মানে বাধাহীন বা মুক্ত। আর স্বাধীনতা মানে, এখানে তা আছে, উত্তরে তা আসবে, দেখো, বাধাহীনতা। বাধাহীনতা, স্বাধীনতা, বাধাহীনতা। এখানে মুক্ত, এখানে হলো মুক্তি। একটু কৌশল করে মনে রাখতে হবে, কাছাকাছি কিন্তু। মমতা, মায়া বা স্নেহ, আদর। পতাকা, তোমাদের কাছে পড়ানো আছে নিশান। তোমরা আরও একটা শব্দের সঙ্গে পরিচিত কিন্তু হয়তো বুঝতে পারোনি। ঝান্ডা, দন্তান্ন নয় ডয় আকার হবে ঝান্ডা। সারা, শোরগোল, আলোড়ন। এইখানে তোমাদের আসার পরে ঝামেলা সৃষ্টি হয়, মনের মধ্যে খটকা লাগে। মূর্ধন্য ন দেব না দন্ত ন দেব, এইটা সাধারণত বয়বিন্দু রয়ের পরে মূর্ধন্য আসে, কিন্তু ডয়বিন্দু রয়ের পরে দন্তান্ন আসে। শুদ্ধ বানানে লিখো, তার মানে ভুল বানান থাকবে বা থাকতে পারে, সেখান থেকে বানান শুদ্ধ করে লিখতে হবে। আবার এখানে এমনও দেখা যায় যে কখনো কখনো শুদ্ধ বানানটাও দেওয়া থাকে। এখন তোমরা প্রশ্ন পড়ে দেখো যে শুদ্ধ বানানে লিখতে বলছে, তাহলে যে বানানটা দেওয়া আছে এটা মনে হয় ভুল। কিছু ভুল থাকবে, দু একটা শুদ্ধও থাকতে পারে এবং থাকে। তো তোমার যদি বানান ভালো জানা থাকে তাহলে কোনটা শুদ্ধ বানান তুমি নিজে বলতে পারবে, ধরতে পারবে। তাহলে শুদ্ধ বানান যদি দেওয়া থাকে, শুদ্ধ বানান আবার ইচ্ছে করে অশুদ্ধ করে লেখার দরকার নাই। সেক্ষেত্রে শুদ্ধ বানানটা যেভাবে আছে সেভাবেই আমরা আবার পাশে লিখে দিতে পারি। যদিও এখানে আমরা সে ধরনের কোনো শব্দ দিইনি, সব অশুদ্ধ আছে। কখনো কখনো দেখতে পারো এর মধ্যে হয়তো শুদ্ধ বানানো দু একটা চলে আসতে পারে। তো শুদ্ধ বানানটা আবার শুদ্ধভাবে এভাবে লিখতে হবে। তো এটা একটু মনে রাখতে হয়।
কৌতূহলী, এটা ভূমিকার মধ্যে বানানটা আছে। এই বানানটা মনে রাখতে হবে। কয়ৌকারে কৌ, তয়ে দীর্ঘৌকার কৌতু, হ লয়ে দীর্ঘইকার কৌতূহলী বানানটা আছে। কামিনী বানান এখানে এই জায়গাটাতে ভুল আছে। কয়াকারে কা, ময় ঋষিকারে মি, তোমাদের বইয়ে তন্তার নয় দীর্ঘইকার দেওয়া আছে, এখানে ভুল ছিল। ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে দুইটা জায়গায় ভুল আছে। এখানে একটা ভুল আছে, আকার দেওয়া নাই। এখানে একটা ভুল আছে, জ ফালা দেওয়া আছে। সেটা শুদ্ধ করে আমাদেরকে লিখতে হবে। ব্যা, বয়ে জ ফালা আকারে ব্যা, দন্ত স আকারে সা, এই হইল ধ, ধয়ের ওপর রেপ, এই হচ্ছে ব্যাসার্ধ। সাধারণত বয়ের সঙ্গে আমরা বেশিরভাগ আকারযুক্ত জ ফালা দেখি না, খুব কম দেখি। যেখানে দেখি সেটা একটা হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাকরণ। ব্যাসার্ধ এবং ব্যাকরণ এছাড়া প্রায় শব্দই দেখি আমরা শুধুমাত্র জ ফালা, ব্যয়, ব্যথা, ব্যবহার, ব্যবসা, এ ধরনের শব্দে আমরা শুধুমাত্র জ ফালাযুক্ত দেখব, আকার দেখব না। এটা কিন্তু বয়ে জ ফালা আকার, ব্যাসার্ধ। সর্বসত্ব তোমাদের জন্য বহুল, এটা পঠিত একটা শব্দ, কিন্তু এরকম যখন থাকে তখন এলোমেলো মনে হয়। আর এলোমেলো থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, বারবার পড়া এবং মনে রাখা। এই বানানটা হবে দন্তের স, বয়রে সর্ব, ঠিক আছে। সত্য মানে মালিকানা, ক্ষমতাবান। এইখানে আমার দন্তের স এর সঙ্গে ব দিতে হবে, আর এটা তয় ত হবে না, এটা তয়ের সঙ্গে ব হবে। এটা ত এর সঙ্গে ব, এই ছিল সর্বসত্ব বানান। এরপর আছে কর্তৃক। উচ্চারণটা ঠিকই মনে হচ্ছে, কিন্তু বানানটা এভাবে লেখা হয় না। বানানটা লেখা হয় এভাবে, ক তয়রে প্রিকার, এই হলো কর্তৃ। ক তয়রে প্রিকার, এটার উচ্চারণ কর্তৃ, এর সঙ্গে ক, উচ্চারণ হচ্ছে কর্তৃক। উচ্চারণ এটাই, কিন্তু লেখার অবস্থা হবে এরকম। এরপরে গণপ্রজাতন্ত্রী, এখানে একটা বানান ভুল ছিল, এখানে বানান ভুল ছিল, সেটা এখানে শুদ্ধ করে আগেই লিখে দেওয়া আছে। গ মধ্যাহ্ন গণ, পরফালা প্র, বর্গীয় যা প্রজা, ত দন্তান নয়ে তয়ে রফালা দীর্ঘইকার। গ মধ্যাহ্ন গণ, পরফালা প্র, গণ প্র, বর্গীয় যা গণ প্রজা, ত দন্তান নয়ে তয়ে র ফলা দীর্ঘইকার, গণপ্রজাতন্ত্রী। তো শুদ্ধ বানানে লেখা বলে বানান শুদ্ধ করে লেখো, শুদ্ধ বানানে লেখো, ভুল বানানগুলো শুদ্ধ করে লিখো, এরকম প্রশ্ন থাকতে পারে। প্রশ্নে এ ধরনের কমান্ড করা থাকতে পারে, তখন আমাদেরকে এই নিয়মে লিখতে হয়। এখানে কিন্তু সমান চিহ্ন দিতে হয় না, দেওয়া যায় না, যেহেতু এ পাশেটা আর এ পাশেটা সমান নয়। সমান চিহ্নের বৈশিষ্ট্য এটা, সমান চিহ্ন সেখানেই আমরা ব্যবহার করব যেখানে এদিক এবং এদিক সমান হবে। আমার এদিকেরটা ভুল আর এদিকেরটা শুদ্ধ, তা সমান তো হলো না। তো সমান না হলে আমরা সমান চিহ্ন ব্যবহার করব না। এবং এরপরও তোমাদের সহজে মনে রাখার জন্য বলা আছে, ওয়ার্ড মিনিং, শব্দার্থ এবং গণিতের বিষয় ছাড়া অন্য বিষয়গুলোতে আমরা সচরাচর সমান চিহ্ন ব্যবহার করব না, এটা তোমাদেরকে বলা আছে। এখন আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্ন আছে, যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং 2টি করে শব্দ লিখো।
তোমরা দেখতে পাচ্ছ কিছু যুক্তবর্ণ দেওয়া আছে আর কমান্ড করা আছে যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং দুটি করে শব্দ লিখো। তার মানে যে যুক্তবর্ণটা দেওয়া আছে এটাকে ভেঙে দেখাতে হবে এবং দুটি করে শব্দ লিখতে হবে। যুক্তবর্ণ ভেঙে দেখার আমাদের বইয়ের নিয়ম অনুসারে আমরা ঘর করে যাই, তো ঘর করি। এইখানে যুক্তবর্ণটা হচ্ছে এইটার নাম, কিন্তু যুক্তবর্ণের একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্ষীয় বর্ণ। আমরা বলি যুক্ত খ, আসলে এটাও ভুল, যুক্ত খ না, যুক্ত কয়ে মূর্ধন্য স, এই জন্য অনেক সময় আমাদের ভুল হয়। তাহলে এটা হবে আমাদের ক আর এটা হবে আমাদের মূর্ধন্য স। মূর্ধন্য স তোমরা যেটাকে অনেক সময় প্যাট কাটা মূর্ধন্য স বলো, কিন্তু আমরা প্যাট কাটা মূর্ধন্য স বলতে বারণ করি। চিনতে গেলে হ্যাঁ মাঝখানে এখানে কাটা আছে এরকম। তো এটা হচ্ছে মূর্ধন্য স। স আমাদের তিনটি, একটা দন্ত স, আর একটা তালব্য স, আর একটা মূর্ধন্য স। এই মূর্ধন্য স, তাহলে এটা যুক্তবর্ণ ভাঙা হলো। তাহলে প্রথম কাজটুকু হলো ভেঙে দেখানো। এরপরে বলছে দুটি করে শব্দ লিখো। তো দুটি করে শব্দ লিখি। আমরা লিখতে পারি পক্ষ, লিখতে পারি দক্ষ, লিখতে পারি শিক্ষা, লিখতে পারি শিক্ষক, লিখতে পারি ক্ষয়, ক্ষমা, ক্ষতি, ক্ষীর ইত্যাদি অনেক শব্দ আছে। তা আমি একটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে পক্ষ, আর একটা লিখলাম শিক্ষা বা শিক্ষক এরকম। এরপরে এই যে যুক্তবর্ণটা আছে এখানে দুইটা বর্ণ আছে। প্রথম বর্ণটা হবে এখানে মূর্ধন্য স, এরপরের বর্ণটা হবে মূর্ধন্য ন, এইটা। এখন এটা দিয়ে শব্দ, যেমন আমরা কৃষ্ণ লিখতে পারি, কৃষ্ণ মানে কিন্তু কালো, কৃষ্ণ। আর লিখতে পারি আমরা তৃষ্ণাও লিখতে পারি, তৈরি করে মূর্ধন্য শয়ে মূর্ধন্যয় আকার, এটা তৃষ্ণা। তবে এখানে মাত্রাটা কিন্তু লাগে না, মাত্রাটা এখানে এইভাবে থাকে, তৃষ্ণা। এরপরে এটা হচ্ছে যুক্তবর্ণ, এখানে ইও চ আছে, ইও এই যে এরকম অংশটা ইও, এইটা অংশ ইওর, আর চ এই অংশটা চয়ের। যদিও সোজাভাবে না এইভাবে লিখি, কিন্তু যুক্তবর্ণ তখন এটা ঘুরায় দেয়, এই হিসেবে এটা ইও চ। তাহলে আমাদের এখানকার প্রথম বর্ণটা হচ্ছে ইও, এরপরের বর্ণটা হবে চ, এই হচ্ছে ইও চ। আর শব্দ সংখ্যার মধ্যে অনেক শব্দ আছে এরকম, তাছাড়াও আছে পঞ্চম বা 50, একটা সংখ্যাবাচক, দুইটাই সংখ্যাবাচক বসাবো এমন ঠিক হবে না। একটা হলো পঞ্চম, আর একটা মনে করো মঞ্চ বা সঞ্চয়, তোমাদের বইয়ে আছে সঞ্চয় এরকম। এরপরে এখানে কিন্তু মাত্রায় ফাঁক আছে। এরপরে এটা ইও জ, এই যে ইওর অংশ আছে, বর্গীয় জ বোঝা যায়, এটা হচ্ছে ইও জ। একটা অংশ ইও আর একটা অংশ হচ্ছে বর্গীয় জ। তাহলে ইও এবং বর্গীয় জ মিশেল করে ইও জ হচ্ছে। এটা দিয়ে শব্দ যেমন গঞ্জ, গেঞ্জি, পাঞ্জা, পাঞ্জাবি এরকম, এটা এই দিলাম শব্দ। এইটা হচ্ছে গঞ্জ, গেঞ্জি, গুঞ্জন। আমরা গেঞ্জি লিখতে চাচ্ছি, গেঞ্জি। এটা একটা যুক্ত বর্ণ, এটা হচ্ছে তয় র ফলা। খেয়াল করতে হবে এখানে একটু কাজ আছে। এই প্রথম বর্ণটা হচ্ছে ত, এই ত মাত্রা কিন্তু থাকবে, মাত্রা না দিলে হবে না। পরের অংশটা র ফলা। যদি তিনটা কাজ হয় তাহলে আমরা দুইটা ঘর দিয়ে লিখি, বাদ বাকিটা এপাশে লিখি।
আর যদি ফলা থাকে ফলা কথাটা আমরা ব্র্যাকেটে লিখি। এটা হলো র ফলা, এটা কি ফলা? র ফলা। তাহলে তয় র ফলা, এখানে ব্র্যাকেটে র ফলা বা ফলা লিখলে চলে। তাহলে ত যোগ এটা হচ্ছে র ফলা। এখন তয় র ফলা দিয়ে শব্দ কি হবে? যেমন আমরা লিখতে পারি ছাত্র, ছাত্রী, পাত্র, পাত্রী, মাত্র, গাত্র, এরকম মাত্রা কিন্তু থাকতে হবে। এরপরে 4 নম্বর প্রশ্নে আমরা যাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের জন্য সহজ প্রশ্ন আছে। ভাপা পিঠা বানাতে কি কি লাগে? তোমরা অবশ্যই মুখে মুখে বলতে পারছো। ভাপা পিঠা বানাতে এই লাগে কথাটা আমরা দুভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে প্রথমে ভাপা পিঠা বানাতে লাগে এই কথা দিয়ে শুরু করতে পারি, আর একটা আমরা লাগে কথাটা শেষে নিয়ে লিখতে পারি। যেমন ভাপা পিঠা বানাতে লাগে চালের গুড়, চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল। তাহলে লাগে কথাটা আগে থাকলো। আর যদি বলি ভাপা পিঠা বানাতে চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল, শেষে আমরা লাগে দেওয়ার পরে দাঁড়িয়ে দেবো। এই দুইটা নিয়মে লিখি। তাহলে ভাপা পিঠা বানাতে কি কি লাগে? বই আছে ভাপা পিঠা বানাতে লাগে, সেইভাবে যদি যাই লিখতে পারি ভাপা পিঠা বানাতে লাগে চালের গুঁড়ো, খেজুরের গুড়, এটা কিন্তু গুড়, এটা গুঁড়ো, এটা গুড়। চন্দ্রবিন্দু এখানে নাই, নাকে উচ্চারণ যাবে না। খেজুরের গুড় আর কোরা নারকেল, কোরা না, কোরা নারকেল। উচ্চারণ ঠিক করবে, বানান তাহলে ঠিক হবে। উচ্চারণ ঠিক না হলে বানান ভুল হবে। এরপরে প্রশ্ন হচ্ছে জাতীয় পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধের মাপ কত? আমাদের যে জাতীয় পতাকা আছে, জাতীয় পতাকায় একটা বৃত্ত আছে, বৃত্তটার রং লাল। এই লাল বৃত্তটার ব্যাসার্ধের মাপ কি হবে, কত হবে, সেটা এখানে বলতে হবে। এটা আমরা একটু ছোট করে লিখতে পারি, বড় করে লিখতে পারি। জাতীয় পতাকা লাল বৃত্তের ব্যাসার্ধের মাপ পতাকার দৈর্ঘ্যের 5/1 অথবা শর্টে যদি লিখি পতাকার দৈর্ঘ্যের 5/1 তবুও হবে। তো আমরা পুরোটাই লিখে দিতে চাচ্ছি। জাতীয় পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধের মাপ, এটা হচ্ছে কথা ব্যবহার করলে ভালো হবে। মাপ হচ্ছে বা হলো পতাকার দৈর্ঘ্যের, এই কথাটা মূল। পতাকার দৈর্ঘ্যে, দয়ইকারে দই, ঘয়রেপ জফালা একার বয় বিন্দুর, দৈর্ঘ্যের মানটা তোমরা ভুল করো। পতাকার দৈর্ঘ্যের 5/1, 5/1, এটা বানান করে লিখলেও সমস্যা হবে না। এরপরে তোমাদের জন্য শেষ প্রশ্ন একটা। এই প্রশ্নটা হলেই তোমাদের আজকের বাংলা ক্লাস শেষ হয়ে যাবে বাড়ির কাজ যাওয়ার পর। গ নম্বর, কখন জানমালের ক্ষতি হয়? এরকম প্রশ্ন যদি করা হয় বইয়ের ভেতর থেকে, তার উত্তর হবে, এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, গ্রীষ্মকালে
কখনো কখনো কাল বৈশাখী ঝড় হয়। ঝড় বানান কিন্তু ডয় বিন্দু র, আর ঝরা বানান বয় বিন্দু র, এটা মনে রাখতে হবে। তো গ্রীষ্মকালে কখনো কখনো কালবৈশাখী ঝড় হয়, তখন জানমালের ক্ষতি হয়। এরকম আছে তোমাদের বই, সেখান থেকেই নেওয়া। তাহলে উত্তরটা মনে রাখো, গ্রীষ্মকালে কখনো কখনো কালবৈশাখী ঝড় হয়, তখন জানমালের ক্ষতি হয়। প্রশ্নে বইয়ে আছে জানমালেরও ক্ষতি হয়, এখানে ওটা আমার দেওয়ার দরকার নাই, এটা ও দেওয়া আছে ওখানে বইয়ের যে ধারাবাহিকতা সেটা বলতে গেলে। কারণ এর আগে বলা আছে যে এ সময় প্রচণ্ড গরম পড়ে, খাল বিল শুকিয়ে যায়, এ ধরনের কথা আছে। তারপরে বলা আছে জানমালেরও ক্ষতি হয়, কালবৈশাখী ঝড়ের পরে কথাটা বলা আছে। তার মানে গ্রীষ্মকালে বেশ কিছু খারাপ দিক বলার পরে এটা একটা খারাপ দিক বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের কারণে যেটা ঘটে থাকে। আমরা এখন বাড়ির পড়া কী আছে সেটা একটু দেখে নিই। বাড়ির পড়া HW, পড়া ও লেখা, শীত, পড়া ও লেখা, শীত ও বসন্ত ঋতুর বর্ণনা। অর্থাৎ তোমাদের বই থেকে 6টা ঋতুর বর্ণনা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। সেই 6টা ঋতুর যে কোনো ঋতুর বর্ণনা যে কোনো সময় তোমাদের কাছে চেয়ে পারে, লিখতে বলতে পারে, এই কারণে সেগুলো মুখস্থ রাখবো। আজকে তোমাদের কাজ থাকলো শীত ঋতুর বর্ণনা মুখস্থ করে লিখতে হবে, আর বসন্ত ঋতুর বর্ণনা মুখস্থ করে লিখতে হবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।